লখনৌ নবাবী শহর, এক অশান্ত সংসার। আর সেই অশান্তির মধ্যেই জন্ম নিচ্ছে বাংলা গানের এক নতুন দিশা, যার সুরে আজও বাঙালি তার আপন অন্তর্জগৎ খুঁজে পায়। লখনৌয়ের জীবনে সেই মানুষটি নিজের ঘরে কি শান্তি পেয়েছিলেন? আজ জানব অতুল প্রসাদ সেনের সংসার জীবন, তার দানশীলতা আর তার রেখে যাওয়া শেষ উইলের গল্প। দেব বলছি, দেখছেন অতুল প্রসাদের সংসার পর্ব 2। লখনৌ শহরে 1902 সালে অতুল প্রসাদ সপরিবারে ভাগ্যান্বেষণে এসে উপস্থিত হন। ধীরে ধীরে সেখানে প্রতিষ্ঠা পান আইনজীবী হিসেবে। প্রচুর অর্থ সমাগম না হলেও অতুল প্রসাদ ও হেমকুসুম মোটামুটি সচ্ছলভাবে সংসার চালাতে সক্ষম হয়েছেন। তখন সংসারে হেমকুসুমের শৈল্পিক ছোঁয়া লাগতে শুরু করল, খেলতে লাগল তার মিঠে গলায় সুরও। অতুল প্রসাদ অভিন্নভাবে মিশে গেলেন সেখানের সংস্কৃতি আর সভ্যতার সঙ্গে। 1905 সাল। অতুল প্রসাদ তখন লখনৌয়ের একজন সুপ্রতিষ্ঠিত ব্যারিস্টার। এই সময় বঙ্গভঙ্গের উত্তাল ঢেউয়ে সারা বাংলা তখন টলমল। 1905 সালে 16ই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হয়। রবীন্দ্রনাথের আহ্বানে হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব বন্ধনের প্রতীক হিসেবে রাখি বন্ধনের ব্যবস্থা করা হয়। সেই অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছিলেন অতুল প্রসাদ। মোটামুটি এই সময় অতুল প্রসাদের আত্মীয় স্বজনেরা, বিশেষ করে তার মা, সব ভুলে গিয়ে সম্পর্ককে উন্নত করার ইচ্ছে প্রকাশ করেন। এই কারণে তার মা লখনৌ আসেন। অতুল প্রসাদও সব ভুলে গিয়ে সম্পর্ক দৃঢ় করার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু তার স্ত্রী হেমকুসুম অতীতের লাঞ্ছনাকে কখনোই ভুলতে পারেননি। সম্পর্ক স্বাভাবিকরণকে তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি। যাই হোক, এরই অনিবার্য কারণে শুরু হয় পারিবারিক সংঘাত। অতুল প্রসাদের সংসারের এই পর্বের একান্ত ব্যক্তিগত সংঘাতকে প্রকাশ্যে আনা আমাদের মূল উদ্দেশ্য নয়। এখানে আমরা কারো দোষ খুঁজতে আসিনি। শুধু অতুল প্রসাদের অসামান্য বাণীপ্রধান সুরের উৎস সন্ধানে উঁকি দিতে হয়েছে তাঁর অন্দরমহলে। শালীনতা বজায় রেখে কিছু রেখচিত্রে এবার তুলে ধরব তাঁর সংসারের এই কখনো রোদ্দুর, কখনো সংঘাত অভিমানের জমা মেঘ, আর কিছুটা আশেপাশের কথা। বহু গুণের অধিকারী হেমকুসুম, তবে দোষের মধ্যে ভীষণ জেদি, একগুঁয়ে। রাগলে হিতাহিত জ্ঞান থাকে না। শেষে অসুস্থ হয়ে পড়েন। বিলেত থেকে ফিরলেন অতুল প্রসাদ। দিন কয়েক পর স্বামী স্ত্রীর মধ্যে প্রবল অশান্তি। মিটমাট হয়নি, দুজনেই নিজ মতে অটল। 1914 সালে রবীন্দ্রনাথ হিমালয় ভ্রমণের পর রামগড় আসেন। অতুল প্রসাদকে অত্যন্ত স্নেহ করতেন, সেখানে তাকে আমন্ত্রণ জানান। এরপর একটা মামলার বিষয়ে ভুল বুঝে রাগে দিশেহারা হেমকুসুম অতুল প্রসাদের সব পোশাকে আগুন ধরিয়ে দেন। মনক্ষুণ্ণ অতুল প্রসাদ লখনৌ ছেড়ে কলকাতা হাইকোর্টে যোগদান করেন। একটি ফ্ল্যাট বাড়িতে নিঃসঙ্গ জীবনযাপন শুরু করেন। সুকুমার রায় ও তার বন্ধুদের স্থাপিত মন্ডা সম্মিলনে যোগদান করলেন অতুল প্রসাদ। দাদা সত্যপ্রসাদের সঙ্গে দেখা হল কলকাতায় থাকাকালে। উভয়ে দার্জিলিং বেড়াতে গেছেন। হেমকুসুমও পুত্রকে নিয়ে সেখানে গেছেন, অবশ্য থাকলেন আলাদা অন্যত্র। কলকাতায় হেমকুসুম ফিরে ল্যান্সটাউন রোডে বাড়ি ভাড়া নিলেন। এই পর্বের আরও কথা পাওয়া যাবে এই ভিডিওতে, ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রইল। 1917 সালে আবার লখনৌ ফিরে আসার উদ্যোগ নেন। কলকাতা থেকে হেমকুসুমের অসুস্থতার খবর নিয়ে এলেন পুত্র। তাকে লখনৌ আনাবার ব্যবস্থা হল। নতুন জুনিয়র নিয়োগ করেছেন হেমন্ত কুমার ঘোষকে। লখনৌয়ের কেশরবাগের বাড়ি আবার উভয়ের কাঙ্ক্ষিত সাক্ষাৎ হল। বিভিন্ন সভা সমিতি, সাহিত্য আসর, রাজনৈতিক অঙ্গনে ব্যস্ততার মধ্যে তার দিন কাটতে থাকে। 1923 পুত্র দিলীপ কুমার ফার্মিং পড়তে যাবেন। সঙ্গে বাড়ির কাজের লোককে হেমকুসুম পাঠাতে চাইলে বাদ সাধেন মা হেমন্ত শশী। এই সামান্য ব্যাপারটি নিয়ে পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। কিছুদিন পর ক্যান্টনমেন্ট রোডের একটি ভাড়া বাড়িতে ছেলেকে নিয়ে চলে যান হেমকুসুম।
হেমন্ত শশীর জীবনকালে এরপর হেমকুসুম কেবল একবারই অতুল প্রসাদের গৃহে এসেছিলেন। এবার সেই কথাই। 1923 মার্চ রবীন্দ্রনাথ লখনৌ আসছেন। এই উপলক্ষে হেমকুসুম পুত্রকে নিয়ে নিজেই উপস্থিত হলেন অতুল প্রসাদের সামনে। একসঙ্গে কবিকে সম্বর্ধনা দেন। সম্বর্ধনা শেষে রবীন্দ্রনাথ বম্বে চলে যান। সেই দিনই হেমকুসুম পুত্রকে নিয়ে চলে গেলেন ক্যান্টনমেন্ট রোডের বাড়িতে। হেমকুসুম ছেলেকে নিয়ে এখন থাকেন দেরাদুন। খবর এলো টাঙ্গায় উঠতে গিয়ে পড়ে যান, পেলভিস বোন ভেঙেছে। তড়িঘড়ি অতুল প্রসাদ দেরাদুন গেলেন। ব্যস্ত অতুল প্রসাদ চিকিৎসার ব্যবস্থা করে ফিরে এলেন। এরপর কলকাতা থেকে তার অসুস্থ মাকে লখনৌ নিয়ে আসেন। 1925-এর 12ই মে মায়ের মৃত্যু। হেমকুসুমকে আবার লখনৌ ফেরার অনুরোধ করা হল। সম্মত হলেন, উঠলেন অতুল প্রসাদের কাছেই। বহু চেষ্টাতেও হেমকুসুমের পায়ের আর উন্নতি হল না। ক্রমে চলার শক্তি লোপ পেতে থাকে। অতুল প্রসাদের গৃহে মাস তিনেক থাকার পর আত্মীয়দের সঙ্গে আবার সংঘাত। আবারও ভাড়া করা বাড়িতে হেমকুসুমের আবার একক জীবন। এই বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই বিচ্ছেদের পর স্বামী স্ত্রীর মধ্যে সদ্ভাব থাকলেও আর কখনো একসঙ্গে থাকেননি। এপিসেন রোডে বিরাট বাড়ি তৈরি করলেন অতুল প্রসাদ। নাম রাখলেন মায়ের নামে হেমন্ত নিবাস। হেমকুসুম নিঃসঙ্গ হলেও নিষ্কর্মা নন। ছবি আঁকেন, সেলাইয়ের কাজ করেন। গান শুনতে চাইলে অতুল প্রসাদের রচিত গান গেয়ে শোনান। 1926 থেকে 1933 সালের মধ্যে তিনি অনবরত বিভিন্ন সভা সমিতি ও সম্মেলনে অংশগ্রহণ করতে থাকেন, আর মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। একদিন হঠাৎ তার বাঁ দিক অবশ হয়ে গেল। রক্তের চাপ খুবই ঊর্ধ্বমুখী। একটু সুস্থ হলে ডাক্তার সমুদ্রের ধারে গিয়ে সম্পূর্ণ বিশ্রাম নিতে পরামর্শ দিলেন। 1.5 মাস পুরীতে কাটিয়ে প্রথমে কলকাতা, পরে লখনৌ ফিরে এলেন। 25শে আগস্ট অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন, আর 26শে আগস্ট দিনও শেষে গভীর রাতে চিরতরে থেমে যায় অতুল প্রসাদের জীবনসঙ্গীত। সকালে গোটা লখনৌ ভেঙে পড়েছিল শোকে। স্তম্ভিত রবীন্দ্রনাথ বলেছিলেন, তিনি এক সুরলোক থেকে অন্য সুরলোকে গমন করেছেন। অতুল প্রসাদের মৃত্যুর মোটামুটি 3 বছর পর হেমকুসুমও ইহলোক ত্যাগ করেন। অতুল প্রসাদ সেনের দানশীলতা তার সমগ্র জীবন দর্শনের এক কেন্দ্রীয় দিক। সেখানে ব্যক্তিগত আরাম আয়েশের তুলনায় জনকল্যাণ ও শিক্ষাসেবাই ছিল তার প্রধান অগ্রাধিকার। এবার মোটামুটি এই দানশীলতার একটা তালিকা তুলে ধরছি। অতুল প্রসাদ সেনের দানশীলতা ছিল একটা সমন্বিত মানব কল্যাণের সাধনা। অতুল প্রসাদ সেনের শেষ উইল তার দানশীলতা, মানবতাবোধ ও সামাজিক দর্শনের এক সুস্পষ্ট দলিল। এতে স্ত্রী ও সন্তানের ন্যূনতম ভরণপোষণ রেখে বাকিটা তিনি বিলিয়ে দেন সমাজসেবায়। শারীরিক অবনতি ও অসুস্থতা দীর্ঘায়িত হওয়ায় 1930-এর 3রা মে তার শেষ উইলে স্বাক্ষর করেন। প্রকাশ্যে আনা হয় তার মৃত্যুর পর। এত কিছুর পরে তার চিত্ত প্রশান্তি খুঁজে পেয়েছে সঙ্গীতের আসরে, সঙ্গীত সৃষ্টির অমর লোকে। অমর গানের রচয়িতা অতুল প্রসাদ সেন তার সৃষ্টির জন্যই চিরকাল বেঁচে রইবেন।